কথিত আছে বর্ধমানে নাকি একসময় মহামারী দেখা দেয়। তো আমি এখন রয়েছি বর্ধমান স্টেশন চত্বরে। কাটোয়া পৌঁছায় 10টা 50-এ। এখানে বসে তোমার আলাদা লেভেলেরই শান্তি একটা আসবে মনে। হাই গাইস, আমি এখন আছি কাটোয়া স্টেশন চত্বরে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বর্ধমান 108 মন্দির। এখান থেকে দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার। তো চলো, টিকিট কাটার পর তোমাদের স্টেশনের ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে। আমাদের ট্রেনের টাইম ছিল 8টা 50, ঠিক টাইমই ছেড়েছে। আর এখান থেকে বর্ধমান পৌঁছাতে টাইম লাগবে 1 ঘন্টা 20 মিনিট। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট স্টেশনে। আমরা এখন রয়েছি সিপার শ্রীখণ্ড। এখানে বটডাঙ্গা বলে একটি উৎসব হয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটক আসে। এখন আমরা রয়েছি বনগাছিতে। এখানকার সোলার শিল্প খুব নাম করা এবং দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে সোলার শিল্পীরা মাল পাঠায়। তো যেমন চন্দ্রনগর, কলকাতা, এছাড়াও আরো বহু জায়গায়, উত্তরপ্রদেশ, বিহার। আমরা এখন রয়েছি বলগুনা স্টেশনে। তো কাটোয়া বর্ধমানের পর যদি কোনো ভিড় হয় তো সব থেকে বলগুনাতেই বেশি ভিড় হয় এই রুটে আর কি। আমরা এখন মাথার থেকে বেরিয়ে যাচ্ছি। বর্ধমান জায়গার বিশাল ফেমাস একটা জায়গা, 1 থেকে 80 সবাই চেনে। আমি এখন রয়েছে আমারুনে। তো এখানকার কালী পুজো খুব বিখ্যাত। আমারুন এবং সুনুরের কালী পুজো খুব বিখ্যাত। আমরা এখন আছি করজনায়। তো আমাদের ট্রেন এখানে ক্রসিং হবে, যেহেতু সিঙ্গেল লাইন। তো তো দেখা যাক ট্রেন কখন আসে। ট্রেন চলে এসেছে আর ট্রেন নাম্বার হলো 35015। আর এই ট্রেনটি ছাড়ে বর্ধমান থেকে 9টা 35-এ আর কাটোয়া পৌঁছায় 10টা 50-এ। তুমি বর্ধমান কাটোয়া রুটে যাতায়াত করলে একটা জিনিস দেখতে পাবে, মাঠগুলো পুরো চারিদিকে সব সবুজ। আর এখানে সব ধানের গাছ, এই জন্যই হয়তো বর্ধমানকে ধানের গোলা বলা হয়। ট্রেনের টাইম ছিল পৌঁছানোর 10টা 15। তো আমাদের ট্রেন গ্রাম থেকে একই নামিয়ে দিয়েছে 10টা 10-এ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বর্ধমান স্টেশনের বাইরে চত্বরে। আমি বেরিয়ে যাচ্ছি এখন, স্টেশনের বাইরে যাচ্ছি। তো ওখানে দেখা হচ্ছে। আমি এখন রয়েছি বর্ধমান স্টেশন চত্বরে। তো এখান থেকে নবাবহাটের উদ্দেশ্যে টোটো ধরবো। তো এখান থেকে হয়তো 10 টাকা ভাড়া। তো টোটোতে চেপে তোমাদের সাথে কথা হচ্ছে। বর্ধমান স্টেশনে নেমে অনেক টোটো পেয়ে যাবে। এছাড়াও এখানে স্টেশন থেকে একটু বেরিয়ে এসে অনেক লাইন বাসও পেয়ে যাবে নবাবহাট যাওয়ার জন্য। আমি এখন আছি নবাবহাট মোড়ে। তো তোমরা যদি টোটো টোটো বা বাসে আসো, তোমাদেরকে এখানেই নামিয়ে দেবে। এত শিব মন্দির টোটো দেবে। তো এদিক দিয়ে রাস্তাটা, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, তোমাদেরকে এদিক দিয়ে যেতে হবে। আর যদি টোটো রিজার্ভ করো সেটা আলাদা ব্যাপার। হাই গাইস, চলে এসেছি বর্ধমানে 108 শিব মন্দিরের প্রবেশ পথের সামনে। আর এই 108 শিব মন্দির নিয়ে বর্ধমানে প্রচুর ইতিহাস আছে। তো চলো, তো ভেতরে গিয়ে তোমাদেরকে সব বলছি। তো গাইস, এখানে যে দুজন কাকু আছে, তো এনারা টিকিট কাটছেন। মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে 2 টাকা টিকিট কাটতে হবে। তো চলো মন্দিরের ভেতরে ঢুকি। কথিত আছে বর্ধমানে নাকি একসময় মহামারী দেখা দেয়। তো এখানকার রানী সেই জন্য এই মন্দিরের সূচনা করেছিলেন। আর এই বর্ধমান 108 মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে পর্যটক আসে। এখানে এসে একটা জিনিস বুঝতে পারছি ভাই, তো মন্দিরে ফন্দিরে না এলে বুঝতে পারবে না মন্দিরের ভেতরে পরিবেশটা কি রকম হয়। এখানে বসে তোমার আলাদা লেভেলেরই শান্তি একটা আসবে মনে। এই গাছের মধ্যে প্রচুর পাথর, অনেক কিছু বাঁধা রয়েছে। তো কথিত আছে নাকি, তো কোনো মানুষের মনস্কামনার জন্য এগুলো বাঁধা আছে। মানে অনেক মানুষের অনেক রকম মনস্কামনা থাকে। তো সেটা পূরণ হয়ে যাওয়ার পর এই পাথরগুলো অটোমেটিকই গাছ থেকে পড়ে যায়। আর এই 108 শিব মন্দির দুটি রয়েছে তো ভারতবর্ষের মধ্যে। আর দুটির মধ্যে একটি হচ্ছে এটা, যেটা বর্ধমানে অবস্থিত। আর একটি হচ্ছে কালনায় অবস্থিত, যেটি দুটোই বর্ধমান জেলাতেই অবস্থিত।
আর আমার পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে পুজোর সামগ্রীর যত সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে, পুজোর সামগ্রী যা যা লাগে। আর এখানে শিবরাত্রিতে খুব বড় মেলা হয়। তো মেলা 9-10 দিন থাকে। তো তোমরা চাইলে আসতে পারো। আর তোমাদেরও যদি কিছু জানা থাকে ভিডিওতে কমেন্ট করো। আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হবে পরের এক কোনো ভিডিওতে।